স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আসর বাংলাদেশের সঙ্গে আছি আমি তাহির হোসেন। রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী কথক নৃত্য উৎসব। 24 থেকে 26 ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা 6টা 30 মিনিটে ছায়ানট মিলনায়তনে হবে এই উৎসব। আয়োজনে নৃত্য পরিবেশন করবেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা নৃত্যশিল্পীরা। এছাড়াও সম্মাননা জানানো হবে একজন গুণী শিল্পীকে। ছায়ানটে পঞ্চমবারের মতো এই আয়োজন করতে যাচ্ছে কথক নৃত্য সম্প্রদায়। এ বিষয়ে আলোচনার জন্য আসছেন কথক নৃত্য সম্প্রদায়ের পরিচালক সাজু আহমেদ, কথক নৃত্যশিল্পী দীপা সরকার ও শিল্পী মুনমুন আহমেদ। কথা বলছি তাদের সঙ্গে। স্বাগত আপনাদের। আমরা একটু পুরো আয়োজনটা নিয়ে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই যে 5 বছর ধরে আয়োজন হচ্ছে, আয়োজনটা কিভাবে হচ্ছে এবং কারা আসছেন মূলত। ধন্যবাদ আপনাকে। কথক আমাদের দেশে একটি খুব জনপ্রিয় নৃত্যধারা। এই জনপ্রিয়তার পিছনেও একটি কারণ আছে এবং সেটা এই রকম যে মানে খুব মুক্ত একটি নাচ, মানে খুব তাড়াতাড়ি দর্শকের সাথে রিলেট করা যায়, মানে দর্শককে টেনে নিয়ে আসা যায়। মানে কথা বলতে বলতে যেমন নাচ করা যায়, আবার নাচ করতে করতে কথা বলা যায়। একটি খুব উন্মুক্ত একটি মানে ডান্স ফর্ম। মানে আমাদের যত শাস্ত্রীয় নৃত্য আছে তার ভিতরে কথকটা এই একটা সুবিধা আছে যে খুব উন্মুক্তভাবে করা যায়, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে থেমে আবার শুরু করা যায়, যার জন্য দর্শক এর মনোযোগও যেমন খুব দ্রুত কাছে নিয়ে আসা যায়, আবার মনোযোগ থেকে দূরেও সরা যায়। যদি তার ভালো না লাগে সে করবে, দেখবে না, সরে যাবে আর কি, এরকম। কমিউনিকেশনের দিক থেকে অনেক সহজ, অনেক সহজ, সেটাই একটা মূল কারণ। আর সেটা তো আছেই যে কথক নৃত্য করার ক্ষেত্রে বা যারা দর্শক আছেন তাদের ক্ষেত্রে, কিন্তু কথক নৃত্যের জন্য একটা আলাদা সম্মেলন করা বা এটি আরো বেশি জনপ্রিয় করে তোলার জন্য নিশ্চয়ই আপনারা নানান ধরনের উদ্যোগ নিচ্ছেন। উৎসব যে কোনো সময় উৎসব মানুষকে খুব আকর্ষণ করে। উৎসব মানুষকে আকর্ষণ করে কারণ একসাথে বিভিন্ন ধরনের মানুষের পরিবেশনা দেখতে পাই। আমাদের দেশে যারা কথক সাধনা করছে, যারা যে যে অঞ্চলে আছে, সবাইকে এই উৎসবে ডাকা হয়। যেমন ইন্ডিভিজুয়ালি আমি একটা নাচ করতে পারি, আমার দল একটি করতে পারে, বা মুনমুনের দল করতে পারে, বা দীপার দল করতে পারে, বা ও নিজেও করতে পারে। কিন্তু যখন উৎসব হয় সব ধরনের আয়োজনকে একসাথে দেখতে পায় মানুষ, সব ধরনের টেস্ট অনুভব করতে পারে যে কে কেমন নাচছে, কে কেমন করছে, কে কী ভাবছে, তার ফিলোসফিটা কেন, সে কেন এরকম করছে। এই জিনিসটা দেখাবার জন্য এবং যারা সাধনা করছে তাদের সবাইকে একত্রিত করার জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে। একত্রিত করার বিষয়টা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে নিশ্চয়ই নানান দিক থেকে দেখারও সুযোগ আছে কারা কিরকম কাজ করছে একই বিষয় নিয়ে। দীপা, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই উৎসবের ক্ষেত্রে, উৎসবটা যখন সত্যি আপনাদেরকে এক করছে, এই এক করাটা কাজের ক্ষেত্রে কি ধরনের বাড়তি যোগ করছে? ধন্যবাদ আপনাকে। কাজের ক্ষেত্রে বলতে মানে অপরিসীম একটা আনন্দ। আমি যে সামনে একটা কিছু করব, যেমন গত বছরে যেটা শেষ করলাম, ওই রাতে একটা আমার চিন্তা ভাবনা হলো সামনের বার আমি এটা করব। এই যে একটা অনুপ্রেরণা, মানে সাজু আহমেদ আমরা দাদা বলে করি, যে দাদা যে আমাদের এটা পথটা দেখিয়েছেন, মানে আমরা খুব আনন্দিত যে আমরা কথক নৃত্যশিল্পীরা বাংলাদেশে তো প্রচুর প্রোগ্রাম চলছে, সব হচ্ছে, প্রতি মাসে কিছু না কিছু একটা উদ্দেশ্য আছে, কিন্তু শুদ্ধ নৃত্য চর্চা যেটা আমরা দেশের বাইরে যে শিখে আসলাম, দেশে এসে যে কোথাও দেখাবো, এই জায়গাটা আমাদের নেই। তো দাদা আমাদের পথ দেখালেন যে না, এরকম নৃত্য উৎসবের মধ্যে আমরা করতে পারি। এবং দাদা যেটা আরো সুন্দরভাবে করে, বিভিন্ন জেলা থেকে আসে, মানে একই মঞ্চে গুরুরা করছেন, আমরা যারা পড়াশোনা করে এসেছি তারা করছি, আবার ছোট বাচ্চারা, স্টুডেন্ট, তারাও করছে। তারাও দেখতে পাচ্ছে যে না, আরো আমাদেরকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। মানে একটা বিশাল মানে সব মহাযজ্ঞ, একটা সবাই মিলে মিশে একটা করা। এবং এটা নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা কাজ করে যে সারা দেশেই কাজগুলি কিরকম হচ্ছে, অনেকেই কাজ করছে, ফলে এক ধরনের মানে কমিউনিটি ফিলিং এর যে ব্যাপারটা থাকে, বিশাল এটা, সেটা নিশ্চয়ই। দীপা, আমরা একটু মুনমুন আপনাদের কাছে যাব। আপা, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সত্যিকার অর্থে কথকের পরিস্থিতিটা এখন কেমন বাংলাদেশে, এটার চর্চাটা আপনি কি রকম দেখছেন? কোনো কম্প্যারিজন না, আমি চাচ্ছি যে এখনকার অবস্থানটা কি রকম সেটা। আমি বলবো যে অবস্থান ভালো না হলে এ ধরনের ফেস্টিভ্যাল করা আসলে সম্ভব হতো না। অনেকেই চর্চা করছে, অনেকেই শিখছে, এবং শুধু
বাংলাদেশে বলবো না, আমরা কিছু কাজ বিদেশি কোরিওগ্রাফার এসে কথক নিয়ে বাংলাদেশে কাজ করেছেন। যেমন হেলেনা ওয়ালম্যান এসেছিলেন, উনি মেড ইন বাংলাদেশে একটা ডান্স ড্রামা করেছিলেন পুরোটা কথকের উপরে, এবং বাংলাদেশের আর্টিস্ট যারা আমরা প্রায় 12 জন আমরা কাজ করেছিলাম। তো বাংলাদেশে ভালো কথক হচ্ছে বলে এ ধরনের বাইরের কোরিওগ্রাফাররা এসেও আমাদের সাথে কাজ করছেন। আর সাজুর কথা বলবো যে ও যে গত 5 বছর যাবৎ এ ধরনের একটা উদ্যোগ নিয়ে একার প্রচেষ্টায় এত বড় একটা ফেস্টিভ্যাল করছে প্রতি বছর, এটা তো ওকে সাধুবাদ জানাতেই হয়। এবং সেই সাথে যারা শিখছে তারা একটা প্ল্যাটফর্ম পাচ্ছে যে আমরা এই মঞ্চে নাচবো, এবং নিজেদেরকে তৈরিও করছে সেইভাবে। তো এটা একটা অনেক বড় দিক, এবং আমি মনে করি কথকের জন্য এটা একটা বিশাল স্টেজ তৈরি হয়েছে। আর ভালো করছে সবাই। এবং একই সঙ্গে এটা বলা যায় যে আমরা অনেক ধরনের উৎসবই এখন দেখছি, সবসময়ই ছিল, কিন্তু এখন নানা ধরনের উৎসব হচ্ছে, অনেক বড় শাস্ত্রীয় সঙ্গীতের অনেক বড় উৎসব হচ্ছে, কিন্তু তার পাশাপাশি আমাদের কথকের উৎসবটাও যে অনেক বড় হয়ে উঠছে, এটা একটা আশার বিষয়। এবং একই সঙ্গে এইটা বিশেষ করে ঢাকা এবং ঢাকার বাইরের সংযোগটা কেমন হচ্ছে, এবং সেক্ষেত্রে প্রতি বছর কিরকম বাড়ছে, আমরা একটু তথ্যগুলো আসলে শুদ্ধ নৃত্যের যে চর্চাটা এখন বেড়েছে, একটা সময় আমরা দেখেছি অনেক অনেক ধরনের নাচ উঠে এসছে, কিন্তু ফেস্টিভ্যালের মতো করে আসলে কোনো শুদ্ধ নৃত্য সেভাবে আমরা পাইনি। আমরা যেটা করেছি মিক্স করেছি, কিন্তু এখন একেবারে পার্টিকুলারলি একটা ডান্স ফর্ম নিয়ে 3 দিন ব্যাপী ফেস্টিভ্যাল করা, এটা এটা একটা সত্যি বড় কাজ। এবং আমি মনে করি যে এ ধরনের কাজ আরো যদি পৃষ্ঠপোষকতা পায়, সেভাবে শিল্পকলা একাডেমি বলি বা আমরা বেসরকারিভাবে কোনো প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, তাহলে আমরা এটা আরো বড় আকারে করা সম্ভব। এবং যেটা ওর জন্য কতগুলো জায়গায় অনেক কাজ ছোট করে আনতে হয়, যেমন চাইলেই অনেক কিছু পেরে ওঠে না। যেমন ধরেন এই ধরনের ফেস্টিভ্যালে আমরা যারা পার্টিসিপেট করছি, আমরা বাইরে থেকেও কিন্তু অনেক শিল্পী নিয়ে আসতে পারি। আমি বলছি না শুধু বাংলাদেশের বাইরের যারা কত্থক করছে তাদেরকে আনতে পারি। এবার যেহেতু ও বলবে ওর আমাদের গুরুজিকে নিয়ে আসছেন, তো এই জিনিসগুলো আরো বেড়ে যেত। হ্যাঁ, আমরা এই কত্থকটাকে আরো প্রচার করতে পারতাম। এবং সেটা অবশ্যই আমার মনে হয় যে 5 বছর যখন একটা চর্চা চলতে থাকে, তখন এটা ইটসেলফ বোঝা যায় যে এটা ইতিমধ্যে সাস্টেনেবিলিটির জায়গাটা ধরে ফেলেছে, এবং সামনে আরো বড় হওয়ার তো কোনো শেষ নেই। কিন্তু আমাদের কাছে এটা খুবই আশার মনে হয় যে কথকের একটা সম্মেলন যেটা হচ্ছে সবাই মিলে একসঙ্গে কাজ করার, সেই প্ল্যাটফর্মটা তৈরির ক্ষেত্রে। এবং আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে যে মঞ্চ তৈরির ক্ষেত্রে, অর্থাৎ আমরা বলছি যে নাচের জন্য আলাদা মঞ্চ, এটা আলাদা মঞ্চ তৈরি করার না, মঞ্চের ফ্যাসিলিটিস গুলি তো একটু ডিফারেন্ট হয়, প্রত্যেকটা মাধ্যমেরই আসলে আলাদা আলাদা প্রয়োজন আছে। যেই মঞ্চের ভিতরে আমরা এরকম টক শো করতে পারবো, সেই একই মঞ্চে হয়তো করা যাবে না। আবার একই সঙ্গে একই মঞ্চের ভিতরে ভিন্ন ভিন্ন প্রস্তুতি নিয়ে সবকিছু করা সম্ভব, কিন্তু মঞ্চ তৈরির ক্ষেত্রে এইটা কতটুকু ভূমিকা রাখছে প্ল্যাটফর্ম? আমরা তো আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের আন্দোলন অনেক দিন ধরেই চলছে। আমরা নৃত্য মঞ্চ সেভাবে পাচ্ছি না। আমরা চাইলেই নাট্যশালা একটা নাচের অনুষ্ঠান করতে পারি না, আমরা চাইলেই নৃত্যকলা কেন্দ্রে আমরা সেভাবে নাচের অনুষ্ঠান করতে পারি না, বা ছায়ানট যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা এখানে করছি। কিন্তু সত্যিকার অর্থে নাচের মঞ্চ আসলে খুবই কম। এবং যেই মঞ্চগুলো আছে সেগুলো হয়তো ডান্স উপযোগী না। যেমন অনেক জায়গায় সেমিনার মঞ্চ আছে, যেটা আপনি বলছিলেন, যে এরকম অনেক, কারণ ডেপথটা সমান না। একটা সেমিনার মঞ্চের জন্য যতটুকু ডেপথ দরকার, একটা নাচের মঞ্চের জন্য স্টেজে হয়তো দেখা যাচ্ছে যে যেই উডেন ফ্লোরটা দরকার সেটা নেই। ফলে আমাদের কত্থক নাচের যেটা মূল বিষয়, যেটা হচ্ছে পায়ের সাউন্ড, হ্যাঁ, পা দিয়ে যে সাউন্ডটা, যেমন আমি যদি তবলার উপরে একটা কাপড় দিয়ে রেখে দিয়ে তবলা বাজাই, সেক্ষেত্রে যেটা কোনো মানে হয় না। ঠিক আমাদের কত্থক নাচে কিন্তু এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের ফ্লোরটা হতে হবে উডেন ফ্লোর, এবং যেটার অ্যাকোস্টিক সাউন্ড আসতে হবে, হ্যাঁ, যেটা আমাদের পায়ের সাউন্ডের সঙ্গে ওই সাউন্ডটা খুব সুন্দরভাবে অ্যাকোস্টিক সাউন্ডটা দেবে।
তো সেটা তো অনেক দূরের কথা, আমরা মঞ্চই পাচ্ছি না। তার মধ্যে সেক্ষেত্রে যেটা হয় যে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তিটা মেলে না, অনেক সময় হতাশা তৈরি হয়, এবং এই হতাশাগুলির জন্য যে আসলে ইনফ্রাস্ট্রাকচার একটা বড় দায়ী, সেই জিনিসটাও হয়তো যদি আমরা আরেকটু তুলে ধরতে পারি। তবে আমি একটা কথা বলবো যে আমরা হতাশ না, আমরা কাজ করে যাচ্ছি এবং যেমন আছে, যতটুকু আছে, যেভাবে আছে আমরা সেভাবেই কিন্তু যার যার জায়গা থেকে, বিশেষ করে আমি বলবো আমাদের নৃত্যশিল্পীরা, তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং আমরা যতটুকু পারি এগিয়ে দেব এবং আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি করছি, যারা আবার এই যে যতটুকু আমরা এগিয়ে দিলাম সেই এগোনোর জায়গাটাকে ওরা আরো এগিয়ে দেবে। ফলে আমরা একটা বিরতিতে যাব সাজু ভাই, আপনার কাছে ফিরে আসবো, কিন্তু এই পয়েন্টটা থেকে যে পরবর্তী প্রজন্ম কারা আসছে, কিরকম আসছে, তাদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন, সব মিলিয়ে কতটা আমাদের মধ্যে কতটুকু নতুন ওদেরকে অনুপ্রাণিত করতে পারছে, আপনাকে ফিরে আসবো একটা বিরতির পরে। আশা বাংলাদেশ নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। সাজু ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বলছিলাম নতুন প্রজন্মকে কিভাবে বা তারা কি কতটুকু শিখছে, আগ্রহ কতটুকু পাচ্ছে, কি রকম দেখছেন? শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের ক্ষেত্রে যেটা মানে সবচেয়ে বড় যে কথাটি বলা হয়, একটা স্লোগান আছে, সেটাকে বলা হয় গুরু শিষ্য পরম্পরা। মানে গুরু তার পাত্রটি তার সাগরের হাতে দিয়ে যায়, এটা একটা রিলে রেস, একজন আরেকজনকে এইভাবে এটা বহন করে আসছে, সেই আদিকাল থেকে এটা বহন করছে, সেই বহনের ধারায় আমরাও আছি। আমাদের এই উৎসবের একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য একটা দিন আমরা ব্যবহার করি, যারা সারা এই বছর মানে প্রত্যেক বছরে আমাদের জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা একটা হয়, হ্যাঁ, শিশু একাডেমি এটা আয়োজন করে। এইখানে এই আমার কথক সাবজেক্টে যারা ভালো হন, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়, তাদের সবাইকে আমরা ডেকে নিয়ে আসি এবং একটা দিন তারা করে, আমরা দেখি। তার মানে তাদেরকেও বলা, মানে তারা দেখছে যে আমরা কি করছি এবং ওরা কি করছে, আমরা একসাথে করছি, কিন্তু একই মঞ্চে কাজ করছি। এইভাবে আমরা আমাদের পাত্রটি তাদের হাতে তুলে দিই এবং এটাও বলছি, এইভাবে বলছি যে দেখো এই জিনিসটি কিন্তু এইরকম ছিল, আমরা কিন্তু ক্লাসে তবলা বাজাই, হারমোনিয়াম বাজাই, নিজে একটু প্লে করি, হ্যাঁ, দিয়ে শেখাই, কিন্তু যখন আমি পরিবেশন করতে যাই তখন দেখা যায় যে এটা করবার জন্য যে ব্যয়, সেই ব্যয়টা আমরা বহন করতে পারি না। তখন আস্তে আস্তে সংকুচিত হতে হতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য আমরা দেখা যাচ্ছে যে সিডি বা ক্যাসেট বাজিয়ে নাচ করছি, যদিও শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে এটা একটু অসুবিধাজনক এবং ঠিক সম্মানজনক নয়, কিন্তু এই কাজটি করছি বেঁচে থাকবার তাগিদে, মানে লড়াই করছি, এই লড়াইটিও ওকে দেখাচ্ছি। এবং অদ্ভুত আপনাকে বলি, সেটা হলো যে বছর যে আমাদের উৎসবের যে প্রথম দিন কিন্তু আমাদের অনুষ্ঠানের নাম গুরু শিষ্য পরম্পরা। পণ্ডিত বিরজু মহারাজ যখন আসছেন, তাকে আমি জানিয়েছি এটা, যে আপনার সামনে আমরা যে পরিবেশনাটা করব আপনার হয়তো ভালো লাগবে না, কিন্তু আমরা কি করছি আমাদের দেশে সেটা আপনি দেখুন, আমরা যে লড়াইটা করছি সেই লড়াইটা কিভাবে করছি। মুনমুন তার সাগরেদের দিয়ে নাচবে, আমি আমার সাগরেদ দিয়ে নাচবো, তারপর আরেকজন সাগরেদ দিয়ে নাচবে, পরের দিন আবার ছোট ছোট বাচ্চারা নাচবে, মানে আমরা সবাই নাচছি, হ্যাঁ, উনি দেখছেন, উনি আমাদের গুরু, মানে আমাদের লড়াইটা উনি দেখছেন। এবং শেষ দিন উনি যখন পরিবেশন করবেন, উনি কিন্তু মিউজিশিয়ান নিয়েই পরিবেশন করবেন। তার মানে দর্শকদেরকে আমি একটা মেসেজ দিচ্ছি, দেখেন এটা কিন্তু এত সুন্দর, কিন্তু আপনারা আমাদেরকে পৃষ্ঠপোষকতা দেন, দাঁড়ে দাঁড়ে তো ঘুরতে হয় পৃষ্ঠপোষকতার জন্য, মানে দাঁড়ে দাঁড়ে আসলেই ঘুরতে, আর পৃষ্ঠপোষকতা তো সমাজের থেকেই আসে। হ্যাঁ, ধরেন আমরা যে সময়টুকু কথা বলছি, আমরা যে এই যে সময়টুকু কথা বলছি, এর ভিতরে ধূমপান করে যে পরিমাণ টাকা ব্যয় হবে, তা দিয়ে আমাদের এইরকম উৎসব অন্ততপক্ষে 20টা থেকে 30টা করা সম্ভব। প্রায়োরিটির দিক থেকে আসলে আমাদের অনেক সমস্যা আছে, এবং আমার মনে হয় যে সেটা ধরেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এমনকি আমাদের অনুষ্ঠানে কয়েকদিন আগে একজন আসছিলেন, নাটকের লোক, উনি বললেন যে আমি যখন গেলাম যে একটা নাটক অনুষ্ঠানের জন্য স্পন্সরশিপের জন্য, বললো যে নাটক কেন, আপনি বরং একটা কাজ করেন, একটা কনসার্ট করেন, আমরা আপনাকে টাকা দিব। তো এই যদি সিচুয়েশন হয় তাহলে প্রত্যেককেই তো প্রত্যেকের জায়গাটায় কাজ করতে দিতে হবে আর কি। ফলে আমাদের হয়তো একটু যারা পৃষ্ঠপোষকতা করবেন তাদের শিল্পবোধটা নিয়ে আমাদের একটু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে হয়তো, সেইটা আমি জানি না সাজু ভাই, আপনার হয়তো অন্যরকম। আমি ওইরকম করে ভাবি না,
কখনো কখনো মনে হয়েছে যে আমি বোধহয় তার কাছে পৌঁছতে পারলাম না, আবার কখনো কখনো মনে হয়েছে যে আমরা পৌঁছেছি, তারা আমাদের গ্রহণ করেনি। আমাদের সেই ব্যাপারটা শক্তিটা আমার নেই। কাছে দুই দিকেই, কারণ আমি যখন পণ্যের প্রচার করি তখন আমি কিন্তু একই সঙ্গে আমাকেও দেখতে হয় যে কাকে মানুষ বা দেখছে, চাইছে, কার চাইছে। সঙ্গে মানুষের সংযোগ বেশি, সেটা ছাড়া তো উপায় না, নাই। কিন্তু আপনি আবার আমাদের দেখেন- দিক থেকেও সেই ব্যাপারটা না, আছে যে আপনাকে আমরা একটা কথা বলি দেখেন, এই যে এখন বেঙ্গল যে উৎসব করছে, 20,000 লোক দেখতে যাচ্ছে, শক্তিটা কোথায়? এখানে মুনমুন আছে, আমরা তিনজনই আছি, আমরা তিনজনই ভারতীয় আইসিসির স্কলারশিপ নিয়ে পড়তে গেছি। আপনাকে কথাটা বলি, দিল্লিতে যে অনুষ্ঠানটি আমি রবিশঙ্করের বা কি বলে হরিপ্রসাদ চৌরাশিয়ার বা মহারাজজি নাচ বা যেটা আমরা দেখেছি ওই সময় একাধিকবার, হ্যাঁ, মানে বেলায়েত খা এদেরকে আমরা দেখেছি, হ্যাঁ, খুব কাছ থেকে দেখেছি, আল্লাহ রাখা খান সাহেব এদের প্রোগ্রাম আমরা দেখেছি অসংখ্যবার। দিল্লিতে ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ছিল এবং কার্ডে, ওখানে কোনো টিকিট বিক্রি হতো না। ঠিক এই মানুষগুলো যখন কলকাতায় প্রোগ্রাম করতে আসতো, 2 দিন 2 রাত্রি জেগে মানুষ টিকিট কেটে তারপর দেখতো। এই যে বাঙালিদের, মানে বলা হয় যে বাঙালিদের কোনো শাস্ত্রীয় সঙ্গীত বা নৃত্য নাই, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাঙালিদের এই যে প্রীতি গান বাজনার প্রতি, এটা ভাবাই যায় না। আমাদের গুরুজি রাশিয়ার থেকে চলে আসলেন, আমি বললাম, মহারাজ হঠাৎ এই সময় চলে আসলেন, বলে এই সময় আসলে এই কলকাতায় শো আছে, তো একটু করে যেতে হবে, একটু চিন্তা ভাবনা করে সেখানে যেতে হবে। বাঙালিদের এই যে ভালোবাসা শাস্ত্রীয় সঙ্গীত, অথচ এই বাংলাদেশে শাস্ত্রীয় সঙ্গীত সেইভাবে টিকে থাকলো না। যে আলাউদ্দিন খান সারা পৃথিবীতে, মানে যত মিউজিশিয়ান আছে তার হাতে তৈরি। সাজু ভাই, আপনার কাছে পরে আরেকবার এসে কেন টিকে থাকলো না সেই ব্যাপারটি জানতে চাইবো। দীপার কাছে আবার একটু চলে যেতে চাই। দীপা, এইবারের যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনার প্রস্তুতি বা আপনাদের প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই। কি পরিবেশন হবে? জানি যে 1 বছর আগেই শুরু হয়েছিল ভাবনা, কিন্তু সেই ভাবনাটা কি? 1 বছর আগে যেটা শুরু হয়েছিল ওটা নিজের একটা ব্যাপার ছিল যে আমি এই আইটেমটা করব। তো দাদা শুরুতেই বললো যে আমি একটা এবার প্রস্তাব রাখছি, তোমরা দেশে এসে কেমন কাজ করছো স্টুডেন্টদের নিয়ে, সেটা আমি আমাদের গুরুজিকে দেখাতে চাই। তো সেভাবে কিছু, তখন আমাকে একটু ভাবনা চিন্তা করতে হলো, কারণ সবাই তো সেভাবে সময় দিতে পারে না শেখার ক্ষেত্রে। এখন পড়াশোনার এত চাপ, এত কোচিং, এত পরীক্ষা, তো ওদের টাইমটা দেখে, আমার টাইমটা দেখে, তো আমি ছোট ছোট করে কিছু করার চেষ্টা করছি। একটু বন্দনা, তার সাথে একটু বিলম্বিত, এবং লাস্টে একটা ছোট্ট আইটেম যেটা ওদের সাথে আমি নিজেও করব। দীপা, শেখার ক্ষেত্রে আমাদের এখানে যে প্রক্রিয়া এবং ভারতে আপনি যেখানে শিখতে গেলেন, এই দুটির মধ্যে কোনো মৌলিক পার্থক্য আপনার নজরে পড়ে? আকাশ পাতাল পার্থক্য। আকাশ এবং পাতালটা কি? একদম প্রথম আমি যেদিন একদম প্রথম দিল্লিতে যাই কথক কেন্দ্রে, সেদিন আমি মানে রুমে ঢুকে যখন দেখছি যে হারমোনিয়াম, তবলা, সারেঙ্গি সবাই বসে আছেন, সবাই প্রণাম করছেন, দাঁড়িয়ে গেছেন সব, আমি তো নিয়ে গেছি অডিও ক্যাসেট, কারণ আমি এখানে তাড়ানা করে গেছি। আমি 5 মিনিটের আইটেম শিখেছি, কিন্তু ওখানে আইটেম বলে কিছু নেই, তৎকার শুরু হবে। এখন তৎকারটা করব, সেটা মানে কিভাবে দাঁড়াবো তারও একটা ব্যাপার আছে। প্রথম দিন আমি তখন, একটা তো নতুন জায়গা, তারপর নতুন পরিবেশ, সবকিছু মিলে আমি একটু চুপচাপ হয়ে গেলাম। তারপরে গুরুজিকে আমি বললাম, যদিও আমার সৌভাগ্য হয়েছিল যে আমার গুরুজি বাংলা বুঝতেন, ওনার ওয়াইফ বাঙালি, তো এই কারণে বলেছে আচ্ছা তুমি বসো, আমি তোমার কথা শুনছি। তো আমি বলেছিলাম যে গুরুজি, আমরা তো এভাবে শিখে আসিনি, আমার কাছে অডিও ক্যাসেট আছে, আমি দিলে আমি সব নাচতে পারবো, কারণ আমাদের পুরো মুখস্থ তো, 4টা ঘুরবো, সামনে যাব, বল দিব, তিহাই দিব, দিয়ে শেষ করে দিব। কিন্তু ওখানে না, ওখানে সোম টু সোম আমাদের বুঝতে হবে, নাগমা ছাড়বে কোথায়, ধরতে হবে, এটা আমরা জানি। এই যে তফাৎটা, এখন ওই প্রসেস যখন এখানে আমরা মানে শুরু করব যে না আমরা এইভাবেই ক্লাস নিব, যেটা দাদা বললেন, আপু বললেন, যে বিষয়টা যে আমরা সেই রকম মিউজিশিয়ান পাচ্ছি না, এটা একটা বড় সংকট। বিশাল মনমুন আহমেদ, সমস্যা। আপনার কাছে এই ব্যাপারটাই একটু জানতে চাইবো যে একটা টিম ওয়ার্ক, কিন্তু সেটা আসলে করতে হচ্ছে বাস্তবতার কারণে ভিন্ন প্রক্রিয়ায়, কিন্তু সেটি আসলে মূল যে প্রক্রিয়া, সেটিতে যেতে হলে আমাদের কি করণীয়, কি করলে পরে মনে করেন যে অন্তত নৃত্যশিল্পীরা, যন্ত্রশিল্পীরা একসঙ্গে কাজ করতে পারেন, চ্যালেঞ্জগুলি কি? আমরা একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসবো। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। মুনমুন আহমেদ, যেটি জানতে চাচ্ছিলাম যে
একসঙ্গে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করার কথা কিন্তু বাস্তবিক কারণেই হয়তো আপনারা পারছেন না। যন্ত্রীদের মানে আসার ক্ষেত্রে কোথায় সমস্যা, বা আসলে ভালো যন্ত্রী তৈরি হচ্ছে না কিনা বলো? আসলে যে কোনো ক্লাসিক্যাল মিউজিকে তো যন্ত্রী একদম অবশ্যম্ভাবী, কিন্তু আমাদের নাচের ক্ষেত্রে যেটা হয় কি, আমরা যন্ত্রীদেরকে যন্ত্রী আছে যারা আছে তাদেরকে দিয়েও কাজ করা সম্ভব, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে মানে প্রপার বাজেটের প্রবলেম। যেমন আমি যদি এখন রেগুলার আমার ক্লাসে ওইরকম 5 জন যন্ত্রী রাখতে চাই, তাদের যে অ্যামাউন্ট আমার প্রতি মাসে দিতে হবে, কেউ তো আসলে ফ্রি কাজ করাও উচিত না, তাদের তো একটা প্রফেশন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা ওইটা প্রোভাইড করতে পারি না। আর হয়তো 2-1 জনকে আমরা প্রোভাইড করি, সেটা সপ্তাহে 1 দিন বা 2 দিন এনে, কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। যেমন আমরা যে কোনো বড় অনুষ্ঠানে বা ছোট অনুষ্ঠানে আমাদেরকে বলা হয় যে আমরা এইরকম চাই, ওরকম চাই, সেরকম চাই, কিন্তু যখন আমরা বলি যে আমাদেরও এইরকম একটু যন্ত্রী চাই, তখন বলে বাজেট নাই। হ্যাঁ, বা আপনারা একটা ক্যাসেট নিয়ে আসেন, একটা সিডি নিয়ে আসেন। তো আমার ক্ষেত্রে আমি বলবো, আমি সাজু ব্যাপারটা জানি না, সেটা হচ্ছে যে আমি যতদিন ধরে নাচ করি, আমি কিন্তু এখনো আমার মনের মতো করে একটা অনুষ্ঠান করতে পারিনি, যেটা আমি ইন্ডিয়াতে থাকাকালীন সময় যত বড় বড় ফেস্টিভ্যালে নাচ করেছি, ওখানে আমরা মিউজিশিয়ান নিয়ে যে প্রোগ্রাম করতাম, আমার মিউজিশিয়ান বসে, অ্যাকচুয়ালি দীপা যেটা বললো যে ও যখন শিখতে গেছে, ও যে দেখেছে যে ক্যাসেট ট্যাসেট চলে না ওখানে। কারণটা কি? কারণটা হচ্ছে যে একটা টাইম সার্কেল আছে ক্লাসিক্যাল গান বাজনায়, যে টাইম সার্কেলটা আপনাকে শুনে আপনাকে স্পন্টিনিয়াস কিছু ক্রিয়েশন করতে হবে, এবং এই ইম্প্রোভাইজটাই হচ্ছে ক্লাসিক্যালের মূল বিষয়। ইম্প্রোভাইজ তো আপনার ক্যাসেটে হবে না, এটা এটা যন্ত্রীদের মাধ্যমেই করা সম্ভব। তা আমরা এখনো পর্যন্ত সেইভাবে সরকারি বেসরকারি কোনো সাপোর্ট পাই না। তবে এবার আমি বেঙ্গল ফেস্টিভ্যালে নাচলাম, ওরা আমাকে পুরো সাপোর্ট দিয়েছিল, যার কারণে আমি একদম এবার লাইভ করতে পেরেছি মিউজিশিয়ান নিয়ে। এই একবার কেন, আমরা তো ইচ্ছা করলে অনেক বারই এই ধরনের পারফরমেন্স করতে পারি এবং মানুষের কাছাকাছি আসতে পারি। এবং এইবার আমি মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি আমার জীবনে অনেক দেশ ঘুরেছি, 30-40টা দেশ ঘুরেছি, কিন্তু এবার যখন বেঙ্গল ফেস্টিভ্যালে নাচছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আমি আমার মাটির কাছে, আমার দেশের মানুষের কাছে আমি আমার যোগ্যতাটা প্রমাণ করার চেষ্টা করছি। কারণ আমার দেশের মানুষ জানে না আমি কি নাচি, আমার দেশের মানুষ কখনো আমার পারফরমেন্স দেখেনি, যে পারফরমেন্সটা আমি মানে ইন্ডিয়াতে বলেন বা অন্যান্য দেশে সাবকন্টিনেন্টে করে এসেছি, সেটা দেখেনি। এই প্রথমবার আমি কিছু দর্শকের কাছ থেকে শুনেছি যে তারা চোখ মুচ্ছে এবং বলেছে যে এরকম আমাদের দেশে এত ভালো শিল্পী আছে, এটা আমরা জানতাম না। হ্যাঁ, এবং তাদের খুব অহংকার বোধ হয়েছে, কারণ বিদেশি শিল্পীদেরকে এনে যখন পারফরমেন্স করানো হচ্ছে, তাদের পাশাপাশি বাংলাদেশি শিল্পীরাও যে যোগ্যতায় তাদের চেয়েও কম না, এটা কিন্তু অনেক বাংলাদেশি মানুষদেরকে মানে বিবেক মানে অনেক তাড়িত করেছে। মুনমুন আহমেদ, এই ক্ষেত্রে ধরেন এই যে অনেকগুলি বিষয় আছে, একটা হলো মঞ্চের কথা আছে, মঞ্চ তৈরির প্রয়োজন আছে, এবং যন্ত্রীদেরকে এই যাতে যথাযথভাবে ব্যবহার করা যায়, এই পুরো জিনিসগুলি একটা পরিবর্তন হতে হলে কোন জায়গা থেকে শুরু হওয়া প্রয়োজন? এটা কি সরকারের দিক থেকে কোনো উদ্যোগ নেওয়া দরকার, নাকি যারা শিখছেন তাদেরকে আরো বেশি কন্ট্রিবিউট করা দরকার? আপনারা কি মনে করেন? শিখছেন যারা, তারা আর কতটা কন্ট্রিবিউট করবেন? তারা তাদের জায়গা থেকে যত, তাহলে সেখানে আমাদের কিছু করার নেই, সেখানে কিছু করার নেই। আমাদের আসলে করতে হবে, যেমন ধরেন আমাদের সরকারিভাবে যে সমস্ত ফেস্টিভ্যালগুলো হচ্ছে, ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল হচ্ছে, বা বেসরকারিভাবে যে ফেস্টিভ্যালগুলো হচ্ছে, ওখানে আমাদেরকে আরো ফেস্টিভ্যাল বাড়ানো এবং আমাদেরকে সুযোগ করে এবং দেওয়া। অন্তত এইটুকু তো নিশ্চয়ই আপনারা দাবি করতেই পারেন যে সরকারি ব্যবস্থাপনা যেই অনুষ্ঠানগুলি হয় সেগুলোতে যাতে যন্ত্রী রাখাটা বাধ্যতামূলক করা যায়, তাহলেও কিন্তু আপনাদের জন্য অনেকগুলি স্পেস তৈরি হয়। সেখানেও মানে অনেক রকম সমস্যায় জর্জরিত আমরা। কিন্তু সেখানে তাদেরকে আসলে অবশ্যই এই জিনিসটা বোঝানো, সরকারি তো বুঝেনি যে অনেক সময় অনেক ফাইল ঠিক মতো নড়তে চায় না। আচ্ছা, আগে কিরকম ছিল, আগেরটা দেখে এই বছর তাই বাজেট করা হবে, কিন্তু আগেরটা হয়তো ক্যাসেট ছিল, আমি এখন ক্যাসেট থেকে সরে আসতেই হবে, না তা না হলে উপায় নাই। আমরা সাজু আহমেদ আপনার কাছে যাব যে একটা বিষয় জানার জন্য, আপনার যে 24 তারিখ থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে, 3 দিন চলবে, এটা পুরো
প্রক্রিয়াটা কি, কারা কারা অংশ নিচ্ছেন, ঢাকা এবং ঢাকার বাইরে এবং দেশের বাইরেও কেউ আছেন কিনা, সবগুলি মিলিয়ে আমরা একটু অনুষ্ঠানটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো। তবে আর একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরে আসছি। আশা বাংলাদেশের নিচে আর একটা বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। সাজু ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কথক নৃত্য উৎসব যেটি হচ্ছে, উৎসবটা কতদিনের এবং বিস্তারিত একটু উৎসব সম্পর্কে। উৎসব আমাদের 3 দিনের। প্রথম দিন উৎসবের উদ্বোধন করবেন পণ্ডিত বিরজু মহারাজ, এবং আমরা জিনাত ঝান নামে আমাদের দেশে প্রথম একজন কথক নৃত্যশিল্পী ছিলেন। তিনি ভারতে শিখেছেন, পরে বাংলাদেশে থেকে গেছেন আর কি। উনার নামে একটা স্মৃতি সম্মাননা পদক দেওয়া হয়, ওটা পাবেন শ্রীমতী শাশ্বতী সেন, এবছর পাচ্ছেন, উনি গ্রহণ করতে আসবেন। তার সাথে থাকছেন এই যে গুরু শিষ্য পরম্পরা, আমরা মুনমুন তার স্টুডেন্টে নাচবে, দীপা নাচবে, আমি নাচবো, তাবাসুম নাচবে, এবং বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত শিল্পীরা আছে তারা তাদের সাগরের দিনে নাচ করবেন। এবং বিভাগীয় শহর থেকে, বিভিন্ন জেলা শহর থেকেও বিভিন্ন দল আসবে। এই প্রথম দিনে আমাদের 14টা আইটেম থাকবে। দ্বিতীয় দিন আমরা বিভিন্ন সময় জাতীয় পর্যায়ে যারা পুরস্কার পেয়েছে শিশু কিশোররা, তাদের নৃত্য পরিবেশনা আছে, এবং একটা ডান্স ড্রামা আছে প্রসঙ্গ 47। দেশভাগকে কেন্দ্র করে কথক দিয়ে আমরা একটা পরীক্ষামূলক নিরীক্ষাধর্মী একটি নাচ করেছি, এটা নৃত্যনাট্য। এই নৃত্যনাট্যটি থাকবে। তৃতীয় দিন মহারাজজি, এটা নাম দেওয়া হয়েছে যুগলবন্দি, পণ্ডিত বিরজু মহারাজ এবং শাশ্বতী সেন, এরা দুজন নাচ করবেন। এই হলো আমাদের, এইভাবে সাজানো আছে। আর এর মাঝখানে যেটা আছে যে মহারাজজি আসলে এটা কৃপা করেছেন আমি বলবো। তিনি বলেছেন যে তোমার ছেলে মেয়েদের, তোমাদের সাগরের যারা আছে তাদের সাথে আমার একটু আলাপচারিতা হোক। ওই মাঝে মাঝে উনি ওদের সাথে বসবেন। হ্যাঁ, উনি তো একজন কমপ্লিট আর্টিস্ট, মানে সঙ্গীত শিল্পী বলা চলে আর কি। সঙ্গীত শিল্পীর যে আবিধানিক অর্থ, গীত বাদ্য নৃত্য 3টে, মহারাজজি কিন্তু এরকম গীত বাদ্য নৃত্য সব বিষয়ে পারদর্শী। উনি গীতি কবি, উনি ছবি আঁকেন, উনি সব একদম অলরাউন্ডার। ভালো তবলা বাজান, ভালো পাখোয়াজ বাজান, সেতার বাজান, নাল বাজান, যেটাই বলেন, যে কোনো ইনস্ট্রুমেন্ট তিনি বাজাতেন। আমি ওকে ভায়োলিন বাজাতেও দেখেছি। হ্যাঁ, ভায়োলিন বাজান, আমি তো নিজেও দেখেছি, মানে অনেক রকম কিছু সে বাজায়। তো এই সবাই কিনে ছাত্রছাত্রীর সাথে একটু বসবেন, কাছাকাছি থাকবেন। একটা সুবিধা আছে কি, এবছর দর্শকদের ছায়ানটের যে মিলনায়তনটি, এটা খুব ক্লোজ। হ্যাঁ, মানে খুবই কাছাকাছি থেকে দেখা যায়। এই কাছাকাছি দেখার বিষয়টি কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ, যে একজন গুরু যখন পারফরমেন্স করে খুব কাছাকাছি তার সাথে রিলেট হওয়াটা খুবই আনন্দদায়ক হয়ে ওঠে। ফলে শিষ্যদের জন্য এটা একটা বাড়তি পাওনা হবে, সেটা কোনো সন্দেহ নেই। আমারও মনে হয় যে বিরজু মহারাজের কাছ থেকে তারাও অনেক কিছু শিখতে পারবেন, একটা বড় প্ল্যাটফর্ম তাদের জন্য এবং সুযোগ। দীপা, আপনার কাছ থেকে একটু আগের প্রসঙ্গটি আসতে চাই যে শেখার ক্ষেত্রে, শিখানোর ক্ষেত্রে কি কি দিক আছে যেগুলি মনে করেন যে আরো জোর দেওয়া দরকার? আমরা তো যেটা চেষ্টা করি, প্রথমে তৎকার দিয়ে পায়ে প্র্যাকটিস করানো, তার সাথে মুভমেন্টস করানো। আর যেহেতু আমাদের দেশে অনেক প্রোগ্রাম করতে হয়, তো তার সঙ্গে সঙ্গে রবীন্দ্র সঙ্গীতের উপরে কথক দিয়ে কিছু নাচ করানো, নজরুল গীতির উপর। যেহেতু আমরা ক্লাসিক্যালটাকে মানে ভালোবেসে পড়াশুনো করে ওটা নিয়েই থাকতে চাই, তো চেষ্টা করছি যে এই শুদ্ধ নৃত্যচর্চার মধ্যে দিয়ে যেন আমাদের দেশের জিনিসগুলো থাকে, সেটা যেন আমাদের এই নতুন প্রজন্মকে আমরা দিতে পারি, যে তারা শিখে এটা পরিবেশনা করতে পারে, এটা আমরা চেষ্টা করছি। আর আমাদের চেষ্টা হয়, আমরা যেমন ইংলিশ মিডিয়ামে যে চাকরিগুলো করি, আমাদের একটু সুযোগ হয়েছে যে আমরা ডান্স টিচার হিসাবে ওখানে কাজ করছি। ওই সুযোগটা আমরা ব্যবহার করছি, বাচ্চাগুলোকে যখন পাই একসঙ্গে আমি কিছুক্ষণ তৎকার করিয়ে ফেলি। তাতে কি হলো, ওরা আনন্দটাও পেয়ে গেল, তালটা ওদের ভেতরে যাচ্ছে। আমরা যখন ধা ধিন ধিন ধা বলছি, ওরা প্রথমে জানতেই পারছে না এটা কি, তো এটা একটা তাল, এটা ত্রিতাল, এটা এত মাত্রা বা এভাবে বলতে হয়, ওদের একটু ধারণা পেয়ে যাচ্ছে। ওরা বের হয়ে স্কুল থেকে যখন বেরিয়ে যাচ্ছে, ওরা বুঝতে পারছে যে না, আমরা তাল সম্পর্কে জানি, যেটা শুধু গান ছেড়ে দিলে, নাচ করালে ওটার মধ্যে ওরা জানতে পারতো না। হ্যাঁ, ওই গানের নাচটা মুখস্থ করে ফেললো, কিন্তু এখন ওরা জেনে বুঝে মঞ্চে উঠতে পারছে। এটা খুবই ভালো যে অন্তত একটা সুযোগ কাজে লাগানো যাচ্ছে, এবং সেটা খুব ছোট করে দেখারও কিছু নেই, যথেষ্ট ভালো সুযোগই মনে হয়। মুনমুন আহমেদ, এই শুদ্ধ নৃত্যর প্রসারের ক্ষেত্রে
আপনার কাছ থেকে যদি মনে করেন যে কিছু বিষয় আমরা জানতে চাই, যে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, উদ্যোগে এই জিনিসগুলি করলে পরে আপনার কাছে মনে হয় যে এক্ষেত্রে আমাদের অর্জনটা আরো বাড়ানো সম্ভব? যারা এখানে শুদ্ধ নৃত্য করছে তারা কিন্তু প্রত্যেকে যার যার স্কুলে মানে তারা তাদের মানে সম্ভাব্য যতটা দেয়া সম্ভব সেভাবে কিন্তু কাজ করছে। এছাড়াও আমরা বিভিন্ন রকম ওয়ার্কশপ করছি, যারা জানে না নাচটা কি, অ্যাপ্রিসিয়েশন কোর্স যেটা, ঠিক সেভাবে আমরা কিছু দর্শক তৈরি করছি। এবং সেই সাথে আমি মনে করি যে শিল্পকলা যেভাবে সারা বাংলাদেশ টিচার যারা বিভিন্ন জায়গায় শেখায় তারা কিন্তু আসে এখানে শিল্পকলায়, আমরা ওদেরকে ট্রেন করি, সাজুও করে, আমিও করি। ওদেরকে ট্রেন করার ফলে যেটা হচ্ছে কি সারা বাংলাদেশে শুদ্ধভাবে নাচটা ছড়িয়ে যাচ্ছে। তবে যেটা একটু সমস্যা সেটা হচ্ছে 15 দিনের জন্য যখন ওয়ার্কশপ করতে আসে বা 1 মাসের জন্য ওয়ার্কশপ করতে আসে, ওইটাতে আসলে খুব বিশাল আকারে শেখা সম্ভব হয় না। সেজন্য আমরা সবসময় চেয়েছি এটা বছরব্যাপী বা 3 বছরব্যাপী যদি ওয়ার্কশপগুলো হতো, সারা বাংলাদেশের টিচাররা এসে আমাদের কাছে ট্রেনিং নিত, তাহলে সেটা আরো বেশি শুদ্ধভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তো। আর যে কোনো নাচের আমি মনে করি যে শুদ্ধভাবে যদি যে কোনো ক্লাসিক্যাল ফর্ম একটা বাচ্চা শেখে, তার মধ্যে কিন্তু রুচিবোধ তৈরি হয় এবং সে নিজেকে বুঝতে শেখে যে ভালো জিনিস কি এবং কি করা উচিত। আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি এবং আমরা চাই যে সরকারিভাবে আরো এইটা খুবই সহযোগিতা। গুরুত্বপূর্ণ যে ক্লাসিক্যাল মিউজিক সবগুলি ফর্মে এটা কিন্তু হাজার বছরের উপরে এই এলাকায় টেস্টেড, এবং সেটা যে মানুষের রুচিকে বাড়াতে, ডেভেলপ করতে সাহায্য করে, নিজেকে প্রকাশ করতে সাহায্য করে। আমরা আশা করি যে শুদ্ধভাবে শেখার এই প্রবণতাটা বাংলাদেশে আরো বেশি ছড়িয়ে যাক। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।